আমরা আমাদের এই ওয়েবসাইটে ই কমার্স সেটআপ দিছি। হ্যাঁ, এখানে আমরা জানি যে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ধরন আছে। হ্যাঁ, কোনো প্রোডাক্ট এমনি নর্মাল প্রোডাক্ট হবে, কোনো প্রোডাক্ট আবার হবে যে এটার মধ্যে বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ বা বিভিন্ন ব্র্যান্ডের থাকবে, ওগুলো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এরকম ভেরিয়েবল প্রোডাক্ট হইতে পারে। আবার কিছু প্রোডাক্ট হইতে পারে যেটা সরাসরি আপনার প্রোডাক্ট না, আপনি অন্য জায়গা থেকে বিক্রি করবেন, যদিও এটা খুব একটা কাজে লাগে না। হ্যাঁ, আমরা ওই যে নর্মাল প্রোডাক্ট আর হচ্ছে ধরেন ভেরিয়েবল প্রোডাক্টটাই কাজ করি। এখন এইটুকু করলেই কি, প্রোডাক্ট আপলোড করলেই কি আমাদের ই কমার্সের কাজ শেষ হয়ে যায়, নাকি আমাদের আরও কাজ আছে? যেমন আমরা প্রোডাক্ট পাঠাবো, প্রোডাক্ট পাঠানোর এক ধরনের শিপিং চার্জ হবে, ঢাকার মধ্যে এক ধরনের শিপিং চার্জ, ঢাকার বাইরে এক ধরনের শিপিং চার্জ। এরপর হচ্ছে আমরা প্রোডাক্ট পাঠাবো, আমাদের প্রোডাক্ট ধরেন প্রোডাক্টের পেমেন্ট মেথড থাকবে, যে কেউ বলবে আমি বিকাশে পেমেন্ট করবো, কেউ বলবো আমি রকেট পেমেন্ট করবো, কেউ বলবো আমি ব্যাংকে পেমেন্ট করবো, কেউ বলবো যে আমি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাই প্রোডাক্ট। এখন এই বিষয়গুলো আমরা কীভাবে হ্যান্ডেল করব? এর জন্য এই ই কমার্সের মধ্যে এই যে ই কমার্সের উপর হোভার করলে এইখানে আপনি নিচে আসলে দেখবেন যে একটা সেটিংস অপশন আছে। ঠিক আছে, তো আমরা এখানে যদি সেটিংসে চলে যাই, এই জায়গাটুকুতে আমরা আমাদের ওয়েবসাইটের যে সেটিংস আছে এই সেটিংসগুলো আমরা নির্ধারণ করে দেবো। এখানে জেনারেল আছে, এখানে প্রোডাক্টস আছে, প্রোডাক্টস নিয়ে যদি আমাদের কোনো কিছু করার থাকে সেটা এখানে দেবে। তারপর হচ্ছে শিপিং নিয়ে কোনো কিছু করার থাকলে এখানে দেবো। এরপর হচ্ছে পেমেন্ট নিয়ে আমরা কাজ করবো এইখানে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট, এটা লাগে না, ইমেলস এগুলো খুব একটা লাগে না। ইন্টিগ্রেশন, সাইট ভিজিবিলিটি, এটা হচ্ছে এটা সম্ভবত এই থিমের জন্য শুধু, এটা নর্মালি থাকে না, আর অ্যাডভান্সটা থাকে। যাই হোক, আমরা একদিক থেকে দেখে যাই কি কি আছে। খুব বেশি কাজ এখানে নাই, এইগুলো আপনারা চোখ বুলাইলে আপনারা বুঝে যাওয়ার কথা। যেমন অ্যাড্রেস, আপনার যেই মানে ই কমার্স স্টোর আছে যে কোনো এক জায়গা থেকে তো এটা পরিচালিত হবে, ওই অ্যাড্রেসটা কি? সিম্পল, আপনি আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। মানে এটা লুকোচুরিরও কিছু না, এটা দিলে বা না দিলে আসলে ওই রকমের কোনো কিছু যায় আসে না। তো এই স্টোর অ্যাড্রেসটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। এখানে দেখেন সেলিং লোকেশন, আপনি বিক্রিটা কোথায় করবেন। এখানে সেল টু অল কান্ট্রিজ, মানে পৃথিবীতে যত কান্ট্রি আছে সব কান্ট্রিতে আপনি এখন বিক্রি করতেছেন। মানে আপনার এই ওয়েবসাইটে অল প্রোডাক্টে আসলে সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ কেনাকাটা করতে পারবে। বাট এটা কি আপনি আফ্রিকাতে সেল করবেন? আফ্রিকার কেউ যদি আপনার ওয়েবসাইটে ঢুকে, সে যদি এখানে অর্ডার করে, আপনি কি তাকে ডেলিভারি করতে পারবেন? ডেফিনেটলি না। তো আপনি কোথায় এটাকে সেল করতে চান, সেলিং লোকেশন, এইটা আপনি এখান থেকে স্পেসিফাই করে দিবেন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাত্র দুইটা অপশন আছে, তিনটা অপশন। সেল টু অল কান্ট্রিজ, আমরা সারা পৃথিবীতে সেল করব। সেল টু অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট যে কোনো একটা কান্ট্রি, আমি একটা না, আপনি একাধিক কান্ট্রি দিতে পারেন। আমি সব কান্ট্রিতেই সেল করব উইদাউট কোন কোন কান্ট্রি, ধরেন এখানে আপনি দিয়ে দিলেন আমি পাকিস্তান বিক্রি করব না, আমি জাপান জাপান বিক্রি করবো না, মানে আমি এই দুইটা কান্ট্রিতে বিক্রি করবো না, আর সারা পৃথিবীতে বিক্রি করব। মানে এই সেল টু অল কান্ট্রিজ, এটা হচ্ছে মানে সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, মানে কোন কোন কান্ট্রি ছাড়া আপনি সারা পৃথিবীতে সেল করতে চান, এটা একটা অপশন। এগুলো সাধারণত ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা করি, ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে সারা পৃথিবীতে আমরা অল ওভার এই সেলটা করি না, কারণ একটা প্রোডাক্টের শিপিং এক এক দেশে দেখা গেছে যে কোনো কোনো সময় প্রোডাক্টের দামের 3 গুণ পড়ে যায় শিপিং চার্জ, এগুলো একটু ঝামেলার। আরেকটা অপশন হচ্ছে আমরা সেল টু অল কান্ট্রিজ, অথবা আমরা সেল টু অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট, মানে এই নামগুলো ব্যতীত আমরা সারা পৃথিবীতেই সেল করব। আরেকটা অপশন হচ্ছে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, আমি স্পেশালি বাংলাদেশে সেল করব, আমি ইন্ডিয়াতে সেল করব, অথবা আমি শুধু বাংলাদেশে সেল করবো আর পৃথিবীর কোনো জায়গায় বিক্রি করব না, এই অপশনটা। হ্যাঁ, সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, এটা হচ্ছে যে আপনি কোন কোন দেশে বিক্রি করতে যাচ্ছেন ওই নামগুলো এখানে স্পেসিফাই করে দেবেন, দ্যাটস ইট। শিপিং লোকেশন, আর যেই বিষয়গুলো আপনি না বুঝবেন, হ্যাঁ, এই যে এই জায়গায় প্রশ্নবোধক যে চিহ্ন আছে না, এটার উপর আসলেই আপনি এটা দেখতে পারবেন, এটা দিয়ে তারা কী বুঝাইতে যাচ্ছে। আমি যেই কান্ট্রিতে বিক্রি করব ওই কান্ট্রিতে তো আমি শিপিং করব। এখন শিপিংয়ের অপশন আছে শিপ টু অল কান্ট্রিজ। হ্যাঁ, যে আমি বিক্রি যেই দেশেই করি সারা পৃথিবীতে আমি শিফট করব, মানে হচ্ছে একজন ধরেন কিনলো বাংলাদেশ থেকে, সে শিপিং লোকেশন দিচ্ছে হচ্ছে ধরেন ইউরোপ। ঠিক আছে, আমি ইউরোপ কি শিপিং করব না,
আমি যেখানে সেল করবো শুধু ওইখানে শিপ করবো, আমি অন্য দেশগুলোতে আমি শিপিং করবো না। এই অপশনটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। ডিফল্ট কাস্টমার লোকেশন সব কান্ট্রিজ, এইটা যা আছে তাই থাকবে। হ্যাঁ, আমরা এইগুলাকে আপডেট করতে পারি কিন্তু দরকার নাই। আর এখানে কুপন, আমাদের সাইটে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রমোশন অফার আমরা চালাবো, এই জন্য কুপনটা এনেবল থাকাটা ভালো। এরপর হচ্ছে কারেন্সি, আপনি যে বিক্রি করবেন, বিক্রি আপনি কোন কারেন্সিতে এটাকে গুনবেন, সেটা কি ডলার, সেটা কি রুপি, না সেটা টাকা। এখানে সারা পৃথিবীর সব ধরনের কারেন্সি এখানে আছে, আপনি যে কোনোটা উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে, তো আমাদের বাংলাদেশি টাকা, যখন আমরা বাংলাদেশি স্টোর লোকেশন সেট আপ করবো তখন বাংলাদেশি টাকা দিব। যখন বাহিরের কোনো কান্ট্রির জন্য কাজ করব তখন আমরা ওই দেশের যে কারেন্সি আছে ওই কারেন্সিটা সেট আপ করে দেবো। এরপর কারেন্সি পজিশন, এগুলো দেখলে আপনারা বুঝবেন, এগুলো শুধু সময় নষ্ট করবো। এই যে কারেন্সির পজিশনটা মানে হচ্ছে এই যে টাকাটা, এটা কি কোথায় হবে কারেন্সি পজিশন, এটা কি রাইটে হবে নাকি লেফটে হবে, এই জিনিসটা আমরা এখান থেকে স্পেসিফাই করে দিতে পারি। ডট কতটুকুর পরে হবে, কমা কতটুকুর পরে হবে, এই জিনিসগুলা। এটা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে জেনারেলে, এইটুকু ঠিক রেখে আমরা এখানে সেভ করে দিব। এরপর হচ্ছে প্রোডাক্ট, আমরা চলেন প্রোডাক্টসে যাই। প্রোডাক্টসে গেলে কী কী আছে, এখানে আসলে খুব বেশি কাজ নাই, দেখলে আপনারা বুঝবেন। সব পেজ, আমরা যখন একটা ওয়েবসাইটে কাজ করি তখন আমাদের একটা হোম পেজ থাকে, হ্যাঁ, আর একটা ব্লগ পেজ থাকে। ব্লগ পেজ কেন থাকে, এই ব্লগ হচ্ছে ওয়ার্ডপ্রেস কিন্তু মূলত তৈরি হয়েছিল ব্লগিং প্ল্যাটফর্ম হিসাবে। হ্যাঁ, আপনি এখানে আর্টিকেল লিখবেন, এর জন্য কিন্তু মূলত ওয়ার্ডপ্রেসটার জন্ম। কিন্তু এটা আস্তে আস্তে হইতে হইতে এরা সব ধরনের ফাংশনালিটি সাপোর্ট করে। এই যে এই পোস্টগুলা এখানে আপনি যে পোস্টগুলা করবেন, এই পোস্টগুলা বাই ডিফল্ট হোম পেজে আসে। আমরা যদি হোম পেজকে কোনো একটা স্পেশাল মানে মানে একটা পেজ ডিজাইন করি হোম পেজকে, সেক্ষেত্রে আমরা এই জায়গায় যে পোস্টগুলো আমাদের আসার কথা, এই পোস্টগুলো আমরা পাঠাই দিই হচ্ছে ব্লগ পেজের মধ্যে। ঠিক আছে, মানে আমার ওয়েবসাইটের যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো কোথায় ডিসপ্লে হবে, এই পোস্টগুলো ডিসপ্লে হবে ব্লগের মধ্যে। তো অনুরূপভাবে আমরা যখন একটা ই কমার্স ওয়েবসাইট মেনটেন করব তখন তো আমার একটা হোম পেজ থাকবেই, আমার একটা ব্লগ পেজও থাকতে পারে আমাদের পোস্টগুলো ডিসপ্লে করার জন্য। কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কোথায় গেলে পাওয়া যাবে, যেমন আমি যদি এখন আমাদের হোম পেজে যাই, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে বিশাল বড় একটা হিরো, এখানে হচ্ছে ক্যাটাগরিগুলো এইভাবে ডিসপ্লে করছে, এই জায়গায় প্রোডাক্ট আছে। এরপর এই জায়গায় আরও একটা সেকশন তৈরি করা হয়েছে, এখানে আরও কিছু প্রোডাক্ট দেওয়া হয়েছে, এখানে রিভিউ দেওয়া হয়েছে। কিন্তু সবগুলা প্রোডাক্ট পেজের জন্য আমাদের আলাদা একটা পেজ দরকার, যেখান থেকে মানুষ চাইলে বিভিন্ন রকমের ফিল্টারিং করে প্রোডাক্ট কেনাবেচা করতে পারবে, মানে কিনতে পারবে। এটা হইতে পারে ক্যাটাগরি ওয়াইজ সে সার্চ করতে পারে, তারপর হচ্ছে ফিল্টার প্রাইসিং দিয়ে ফিল্টার করতে পারে, অথবা বিভিন্ন রকমের কালার দিয়ে তারা ফিল্টার করতে পারে। মানে আমার ওয়েবসাইটের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট কোন পেজের মধ্যে যাবে, সব পেজের মধ্যে যাবে, সব নামে পেজের মধ্যে। হ্যাঁ, এখন এইটা আমরা কনফিগার করে দেবো কোত্থেকে, কনফিগার করবো হচ্ছে প্রোডাক্টসের আন্ডারে এসে জেনারেল থেকে সব পেজ হিসেবে আপনি কোনটাকে দিতে চাচ্ছেন, এখানে আমরা সব পেজ দিয়ে দিয়েছি। আপনি স্টোর দিতে পারেন, আপনি এই যে এরা অল প্রোডাক্টস দিচ্ছে আপনি অল প্রোডাক্টস দিতে পারেন। এরা অল প্রোডাক্টস দিল, পেজের নাম কিন্তু সব, এইখানে কিন্তু শুধু তারা নেভিগেশনে অল প্রোডাক্ট নিয়ে আসছে। তো আমাদের প্রোডাক্ট পেজটা কোনটা হবে এইটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। এরপর হচ্ছে অ্যাড টু কার্ট বিহেভিয়র, মানে আমরা যে একটা প্রোডাক্টে কার্টে পাঠাবো এর বিহেভিয়রটা কেমন হবে। এই প্রোডাক্টটা আমরা অ্যাড টু কার্ট করবো, এই বিহেভিয়রটা কেমন হবে এটা এখান থেকে উল্লেখ করে দেবো। বিহেভিয়র বলতে আসলে কী বোঝাইছে, অ্যাড টু কার্ট বিহেভিয়র রিডিরেক্ট টু কার্ট পেজ আফটার সাকসেসফুলি অ্যাডিশন, মানে আপনি এই প্রোডাক্টে যখন অ্যাড টু কার্ট করবেন তখন এই জায়গা থেকে আপনাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে কার্ট পেজের মধ্যে। মানে আপনি আর অন্য প্রোডাক্ট কিনতে পারবেন কিন্তু আবার আপনাকে ব্যাগে আসতে হবে। এই প্রোডাক্টটা অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আপনাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে। আমরা একটু দেখাই এটাকে প্র্যাকটিক্যালি। অ্যাড টু কার্টে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ঘটনাটা কী ঘটে। আমরা কিন্তু প্রোডাক্টের পেজের মধ্যে আর নাই, আসি কোনো, আমরা চলে আসি কার্ট পেজের মধ্যে, তাই না? জি স্যার। এইটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি যে আমরা সরাসরি কার্ট পেজে যাব না। এটা হবে কি যে আবার আমরা ব্যাগে আসি,
আমরা এই প্রোডাক্টটা কিনবো, অ্যাড টু কার্ট বাটন ক্লিক করব, কিন্তু সে অটোমেটিক এখানে অ্যাড টু কার্টে চলে যাবে, কিন্তু আমাকে এই পেজ থেকে রিডিরেক্ট করবে না। আমি এই পেজের মধ্যে রয়ে গেলাম। ঠিক আছে, এখন আমি অন্য প্রোডাক্ট কিনতে পারি, আমি ওয়েবসাইটে আরও বিভিন্ন জিনিস ব্রাউজ করতে পারি। অনুরূপভাবে এখানে আমি যতগুলো ইচ্ছা ততগুলো প্রোডাক্ট কিনতে পারি, কিন্তু আমি অ্যাড টু কার্টে রিডিরেক্ট হব না, আমি এখানেই থাকছি। হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যাজাক্সের মাধ্যমে প্রোডাক্টটা চলে গেছে, মানে এই পেজটা রিফ্রেশ হয়ে চলে গেছে। তো পরে আছে প্লেস হোল্ডার ইমেজ। এটা হচ্ছে আপনি ইমেজের ইউআরএল দিয়ে দিবেন। দেখেন এখানে কি লিখছে, এটা হোভার করলে বুঝবেন, দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট আইডি অর ইমেজ ইউআরএল ইউজড ফর প্লেস হোল্ডার ইমেজ ইন দ্য প্রোডাক্ট ক্যাটালগ, প্রোডাক্ট উইথ নো ইমেজ উইথ ইউজ দিস। মানে আমাদের এই ওয়েবসাইটে যদি আসি, হোম পেজে যদি যাই, এইখানে দেখেন একটা প্রোডাক্ট, এটা তো ছবি নেই, আছে না স্যার। আছে এই যে যেটা দেখতেছেন এইটাও একটা ছবি, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা একটা ছবি, এটাও কিন্তু একটা ছবি। ঠিক আছে, দেখেন এখানে আমাদের কিন্তু কোনো প্রোডাক্টের ছবি ছিল না। এখন ছবি না থাকলে কি হবে, এইটা এখানে বলা আছে যে ছবি না থাকলে আপনি এখানে যে কোনো একটা প্রোডাক্টের ছবি দিয়ে দিতে পারবেন, সরাসরি ইউআরএল কপি করে আপনি এখানে দিয়ে দিবেন। হইতে পারে যে এই ইমেজটা, হ্যাঁ, কপি ইমেজ অ্যাড্রেস। আপনি যদি এইটা এখানে দিয়ে দেন, যেই প্রোডাক্টের মধ্যে ছবি নাই, আমাদের এই যে যেমন এই প্রোডাক্টের মধ্যে ছবি নাই, যেই প্রোডাক্টের মধ্যে ছবি নাই ওই প্রোডাক্টের মধ্যেই এই ছবিটা গিয়ে ডিসপ্লে হবে। এর হচ্ছে আমাদের যে প্রোডাক্টের ওজন যদি আমাদের প্রয়োজন হয়, সেই প্রোডাক্টের ওজন আমরা কীভাবে মাপবো, কেজি দিয়ে মাপবো নাকি গ্রাম দিয়ে মাপবো। ঠিক আছে, এই জায়গায় 4টা একক আছে, যেটা আপনার স্যুট করে ওইটা দিয়ে দেবেন। ডাইমেনশন, উচ্চতা, এটা কি আমরা কী দিয়ে মাপবো, সেন্টিমিটার দিয়ে মাপবো, মিলিমিটার দিয়ে মাপবো, নাকি মিটার দিয়ে মাপবো, নাকি ইঞ্চি দিয়ে মাপবো, এটা আপনি এই জায়গা থেকে নির্ধারণ করে দেবেন। সাধারণত আমরা যদি একটা টি শার্ট সেল করি, সেক্ষেত্রে আমরা কেজি দিই নাকি গ্রাম দিই। একটা টি শার্ট তো আমরা কেজির মাপে আসলে একটু ঝামেলা হয়ে যায়, তাই না? এই বিষয়গুলো এখান থেকে আমরা করে দিতে পারি, অর্গানাইজ করতে পারি। এইটা যদি আমরা এখানে অর্গানাইজ করি বা এটা এই জায়গা থেকে সেট আপ করে দিলে, আমরা প্রোডাক্ট পেজের মধ্যে যখন প্রোডাক্টটার স্পেসিফিকেশন দিতে যাব, তখন এটা ওইখানে ডিসপ্লে হবে। এরপর হচ্ছে রিভিউ। এগুলো দেখলে আপনারা বুঝবেন আপনার ওয়েবসাইটে রিভিউ অ্যানেবল করবেন কিনা। রিভিউ কে দিতে পারবে? একমাত্র ভেরিফাইড সেলার দিবে, মানে যে আপনার প্রোডাক্ট কিনছে সে দিবে, নাকি যে কেউ আপনার ওয়েবসাইটে ঢুকেই রিভিউ দিতে পারবে? এই অপশনগুলো এখান থেকে আপনারা কনফিগার করে দিতে পারেন। এগুলো সিম্পল। আর কি রইল? ইনভেন্টরি। ইনভেন্টরি বুঝেন কি? ইনভেন্টরি মানে কতগুলো প্রোডাক্ট আছে আপনার ওয়েবসাইটে, যদি গণনা করতে চান, হিসাব রাখতে চান, তাহলে ইনভেন্টরি সেট আপ করতে হবে। মানে প্রোডাক্ট, হ্যাঁ রাইট, প্রোডাক্ট কতগুলো কিনছেন, কতগুলো বিক্রি হয়েছে, কতগুলো স্টোরে রয়েছে, এগুলোর হিসাব যদি আপনি রাখতে চান, সেটা আপনি এখানে রাখতে পারবেন। সিম্পল। তো ইনভেন্টরির নাম শুনেই তো বোঝা যাচ্ছে যে ঘটনা কী ঘটবে। স্টক আপনি ম্যানেজ করতে পারবেন। এনেবল স্টক ম্যানেজমেন্ট, মানে কয়টা স্টক আছে এই স্টকটা আপনি এই জায়গায় হিসাব রাখবেন। হোল স্টক, মানে এই প্রোডাক্টটা এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্টটা এক্সক্লুসিভ প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে প্রচুর সেল হচ্ছে। হ্যাঁ, এখন এই প্রোডাক্টটা আমি কেনার জন্য অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছি, মানে এই প্রোডাক্টটা আর 1 পিস আছে, বা যে কোনো পিস থাকতে পারে, ধরলাম 5 পিস আছে, আমি এটাকে অ্যাড টু কার্টে নিলাম, কিন্তু আমি কিনি নাই, আমি কিনতেছিও না, এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট থেকে রাখতেছিও না। যেমন আমরা সুপার শপে গেলে ধরেন একটা আপনি নুডলস কিনবেন, নুডলসটা আপনি গিয়ে দেখলেন যে একজনে তার বাস্কেটের মধ্যে রেখে দিছে, সে কিন্তু বিল পে করে নাই, সে আবার এইটা গন্ডোলাতেও রেখে দিচ্ছে না, সে তার বাস্কেটে নিয়ে ঘুরতেছে। তো সে এই নুডলসটা বাস্কেটে নিয়ে কতক্ষণ ঘোরা উচিত, মানে আমরা অ্যাড টু কার্টে দেওয়ার পরে এই প্রোডাক্টটা কতক্ষণ অ্যাড টু কার্টে থাকা উচিত, সে যদি না কিনে। এমন হইতে পারে যে আমি অ্যাড টু কার্টে ক্লিক করে আমি ওয়েবসাইট থেকে চলে গেলাম, আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম, আমি আর কিনতে পারি নাই। তো এমন হইলে কতক্ষণ পর্যন্ত এই স্টকটা হোল্ড হয়ে থাকবে, মানে অন্য কেউ কিনতে পারবে না কতক্ষণ পর্যন্ত? আমি তো অ্যাড টু কার্টে নিয়েছি, এখন কি আরেকজনে কিনে ফেলতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? সর্বোচ্চ 60 মিনিট পর্যন্ত আমার জন্য সুযোগ আছে। 60 মিনিটের মধ্যে যদি আমি এটাকে না কিনি, সেক্ষেত্রে এই প্রোডাক্টটা অন্য মানুষ কিনে ফেলবে।
আপনি বলবেন যে ভাই এত কিছু বোঝানোর দরকার কি? বোঝানোর দরকার হচ্ছে আপনি যেহেতু একজন ওয়েব ডেভেলপার, আপনার এই বিষয়গুলো জানা উচিত। আপনার ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতে পারে, তার বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো এই বিষয়গুলো যদি আপনি জানেন, সেক্ষেত্রে প্লাগইনস হয়তো প্রথমেই প্লাগইনসের চিন্তাটা আসবে না যে আমি যেই জিনিসটা ব্যবহার করতেছি, এই জিনিসটাতে আমি বাই ডিফল্ট কী কী ফিচার পাচ্ছি, যে ফিচারটা আমি পাচ্ছি এর জন্য আমি আলাদা কোনো জায়গায় প্লাগইন নিব না। যেমন আমার গৃহস্থলিতে যে আমি আজকে রান্না করব, আমার কী কী রান্নার জিনিসপত্র আছে যেটা একবারে নিতান্তই লাগবে, সেই জন্য ধরেন আজকে আমার একবারে আলু লাগবেই বা পেঁয়াজ লাগবেই, পেঁয়াজ ছাড়া রান্না করা যাবে না, সেক্ষেত্রে হয়তো আমি আমার প্রতিবেশীর কাছে গিয়ে বলবো যে কয়টা পেঁয়াজ দেন। আর যদি আমার ঘরেই থাকে, দেখা গেছে আপনার ঘরে কোনো একটা ঝুড়িতে পেঁয়াজ আছে, কিন্তু আপনি জানলেনই না, খুঁজলেনই না, আপনি আরেকজনের কাছ থেকে ধার করে পেঁয়াজ নিয়ে আসলেন, এমন হইল আর কি। যে ফিচার্সগুলো আমাদের বাই ডিফল্ট আছে, এই ফিচার্সগুলো আমরা কতটুকু ব্যবহার করতেছি আমরা জেনে রাখলাম, যখন প্রয়োজন হবে তখন এটাকে আমরা ব্যবহার করব, এই আর কি। নোটিফিকেশন অ্যানেবল ল স্টক নোটিফিকেশন, মানে আমার স্টক যখন কইমা যাবে, এই প্রোডাক্টটা কয় পিস আছে এটা আমি নিয়ন্ত্রণ করতে পারতাম আমি যখন প্রোডাক্টটাকে এডিট করব। আমি একটু দেখাই। এই প্রোডাক্টটা আমি যখন পোস্ট করব, দেখেন এখানে ইনভেন্টরি আছে, ঠিক আছে। স্টক ম্যানেজমেন্ট, আমি স্টক ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করলে আমাকে বলবে যে কয় কোয়ান্টিটি আছে এটা তুমি উল্লেখ করো। আমি এখানে দিয়ে দিব যে আমার 10 পিস আছে, ঠিক আছে, আমি দিয়ে দিলাম 10 পিস। তো পাবলিশ করলাম, এই যে দেখেন অ্যাভেলেবল স্টক হচ্ছে 10 পিস। আমি এখানে 11 পিস কিনতে পারবো না। কি আসছে? বিল মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 10। আমি স্টকটা এখানে এই যেভাবে প্রোডাক্টের মধ্যে আমি দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এখন 10 পিস যা আছে, আমি একটা কিনলে 9 পিস চলে আসবে, আরেকজনে কিনলে 8 পিস চলে আসবে, আরেকজনে কিনলে 7 পিস চলে আসবে, 2 পিস 3 পিসে চলে আসবে। তখন যখন আপনার প্রোডাক্ট একবার সাইট থেকে শেষ হয়ে গেছে তখন না, যখন এটার প্রোডাক্টটা কমে যাবে, তখন আপনি ল স্টক নোটিফিকেশন পাঠাইতে চান কিনা অ্যাডমিনকে, যদি পাঠাইতে চান তাহলে অ্যাডমিনের ইমেলটা কি দিবেন, এটা এই জায়গায় দিয়ে দিবেন। মানে ল স্টক কয়টা হইলে সেটা ল স্টক হবে, মানে যতক্ষণ পর্যন্ত আপনার জায়গায় 2টা থাকবে ততক্ষণ পর্যন্ত নোটিফিকেশন পাঠাবে না, যখন 2টাতে চলে আসবে তখন আপনাকে নোটিফিকেশন পাঠাবে। দ্যাটস সিম্পল। এরপরে কি আছে? ডাউনলোডেবল প্রোডাক্টস। এগুলো হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্টসের সেটিংস। আপনার এগুলো দেখলে, একটু দেখলে এগুলো বুঝে যাবেন। হ্যাঁ, এগুলো স্টেপ বাই স্টেপ একটা একটা করে সেটিংস বলে দেওয়াটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা একবার দেখবেন, যে জায়গায় না বুঝবেন ওই জায়গায় আমাকে আগামী ক্লাসে প্রশ্ন করবেন। এরপর আছে শিপিং। শিপিংটা ইম্পর্টেন্ট। এক একটা প্রোডাক্টের শিপিং এক এক রকমের হবে। আপনি একটা টি শার্ট পাঠাবেন, এটা আপনি যদি ঢাকা থেকে, যদি আমাদের স্টোর লোকেশন ঢাকা হয়, একটা টি শার্ট ঢাকাতে পাঠাইতে আপনার কুরিয়ার চার্জ কত হবে, চিটাগং পাঠাইতে কুরিয়ার চার্জ কত হবে? ডেফিনেটলি একটু বেশি, তাই না? একই জিনিস জি। বিভিন্ন লোকেশনের কারণে আপনার প্রাইস ভিন্ন হবে। আবার এমন হইতে পারে একই লোকেশনে বিভিন্ন রকমের প্রোডাক্টের বিভিন্ন রকমের প্রাইস হবে। এখন আপনি একটা ডিনার সেট পাঠাবেন মিরপুর থেকে উত্তরা, এটা কি আপনি 60 টাকায় পাঠাইতে পারবেন? না। 50 ইঞ্চি একটা টিভি, এটা 60 টাকায় পাঠাইতে পারবেন? একটা ফ্রিজ, এটা কি 60 টাকায় পাঠাইতে পারবেন? না। অথচ আমরা কিন্তু একটা টি শার্ট ওই মিরপুর থেকে উত্তরাতে 60 টাকায় পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এই যেই শিপিংগুলো আছে না, এই শিপিংগুলা স্পেশাল শিপিং আছে, যেমন বিভিন্ন রকমের জোন, বিভিন্ন রকমের এরিয়াতে বিভিন্ন রকমের শিপিং চার্জ বিভিন্ন রকমের প্রোডাক্টে আসবে। এই বিষয়টা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। শিপিং নির্ধারণ করার জন্য আমরা এই যে এখানে শিপিংয়ে আসবো, শিপিং থেকে এখানে দেখেন কী কী আছে: শিপিং জোন, শিপিং সেটিং, আর হচ্ছে শিপিং ক্লাস। স্পেশাল শিপিংয়ের জন্য যে আলাদা একটা প্রোডাক্টের জন্য যে আমরা সব প্রোডাক্টের এক ধরনের শিপিং থাকবে, একটা ক্লাসের প্রোডাক্টের জন্য আমরা আলাদা রকমের শিপিং দিলাম। ধরেন টিভি হইতে পারে, ফ্রিজ হইতে পারে, বা ইলেকট্রনিক যন্ত্রপাতি হইতে পারে, এগুলা। তো শিপিংয়ের জন্য আমাদের প্রথমে একটা জোন তৈরি করতে হবে, যে এই জোনের মধ্যে আমি এখন শিপিং করব, তারপর আমি কন্ডিশনটা অ্যাড করব। আপনি এখানেও অ্যাড জোন করতে পারেন, এইখানেও অ্যাড শিপিং জোন অ্যাড করতে পারেন, একই কাজ। আমরা এখানে অ্যাড শিপিং জোনে ক্লিক করলাম। এখানে কি আসছে? জোন নেম আসছে। হ্যাঁ, আমরা দিয়ে দিই ইনসাইড ঢাকা।
জোন রিজিয়ন, হ্যাঁ, এইখানে আপনি উল্লেখ করে দেবেন যে কোন এলাকার জন্য এইটা প্রযোজ্য। এই যে ইনসাইড ঢাকা দিয়েছেন, আমি এটা আমরা সাধারণত বাঙালিরা ধরেন প্রোডাক্ট এইভাবেই দেখি যে আমরা যখন কোনো ই কমার্স থেকে কিনতে যাই তাদের দুইটাই অপশন, একটা হচ্ছে ইনসাইড ঢাকা, একটা হচ্ছে আউটসাইড ঢাকা। ইনসাইড ঢাকার জন্য আমাদের এক ধরনের শিপিং প্ল্যান থাকে, আউটসাইড ঢাকার জন্য আমাদের আরেক ধরনের শিপিং প্ল্যান থাকে। তো আমরা এখানে ইনসাইড ঢাকা, ইনসাইড ঢাকা বলতে আসলে কি? ঢাকা বলতে কিন্তু ঢাকা বিভাগটাকে বোঝায় নাই, ঢাকা বলতে হচ্ছে ঢাকা জেলাটাকে বোঝানো হয়েছে। ঢাকাতে কয়টা জেলা বলেন তো? আমার প্রশ্ন মনে হয় বুঝেন নাই। ঢাকা বিভাগে অনেকগুলো জেলা আছে না? জি স্যার, অনেকগুলো আছে। রাজবাড়ী, এটা এটা কোন কোন বিভাগে পড়ছে? রাজবাড়ী রাজবাড়ী তা তো জানি না স্যার। ঢাকাতে পড়ছে। গাজীপুর কোন বিভাগে পড়ছে? গাজীপুর। গাজীপুরটা গাজীপুর। ঢাকার ভিতরে। আচ্ছা, এখন আমরা ঢাকা বলতে ঢাকা জেলাকে বুঝবো। আর আপনি বলবেন তাইলে কি আমার যেই জেলা ওই জেলা কি এখানে আছে? যেমন এখানে আরিফা আছে আমাদের নরসিংদী থেকে, হ্যাঁ, নরসিংদী তো আলাদা একটা জেলা কিন্তু ঢাকার ভিতরে। তো আমার ইনসাইড ঢাকা বলতে কি আমি পুরো ঢাকা বিভাগকে বুঝবো নাকি শুধু ঢাকা জেলাটাকে বুঝবো? তো যদি নরসিংদী ঢাকা হয়, জেলা, ঢাকা সিটি। হ্যাঁ, তাহলে NARSINGD, এই যে দেখেন নরসিংদী চলে আসছে। নরসিংদী বাংলাদেশ, বাংলাদেশের 64টা জেলা আপনি এখানে পাবেন। তা আমরা ইনসাইড ঢাকা বলতে আমরা শুধু ঢাকা বলতে এই ঢাকা জেলাটাকে বোঝানো হয়েছে। আপনি ইনসাইড ঢাকা বলতে আর কোন জায়গাটা দিতে চান? নারায়ণগঞ্জটা কি ঢাকা জেলার ভিতরে নাকি বাইরে? নারায়ণগঞ্জ ঢাকা জেলার বাহিরে, ঢাকা হ্যাঁ, বিভাগের ভিতরে। হ্যাঁ, ঢাকা বিভাগের ভিতরে কিন্তু ঢাকার পাশাপাশিই তো, তাই না? আপনি সেম নিয়ার কস্টে ঢাকা। কিন্তু নারায়ণগঞ্জও পাঠাই দিতে পারবেন। তা আপনি যদি ইনসাইড ঢাকা বলতে নারায়ণগঞ্জটাকে সহ বুঝান, সেক্ষেত্রে আপনি এখানে দুইটা জেলা আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর বাকি সব হচ্ছে আউটসাইড ঢাকা। আপনি এমন হইতে পারে, আমরা এটুকু সেভ করলাম, এই জোনটা অ্যাড করে আমরা এখানে সেভ করে দেব, কিন্তু আমরা এখন কিন্তু শিপিং মেথড অ্যাড করি নাই। কত টাকায় শিপিং করবে এটা কিন্তু এখন অ্যাড করি নাই। আপনি এটাকে সেভ করে দিবেন, এই যে এটা অ্যাড করে কিন্তু সেভ করা যায় না। চলেন আমরা এটা একটু অ্যাড করি, অ্যাড শিপিং মেথড। আমরা প্রথমে জোন অ্যাড করছি, শিপিং জোন, আর হচ্ছে রিজিয়ন, কোন এলাকা আমরা নাম দিছি, আর হচ্ছে আমাদের এলাকা নির্বাচন করছি। এখন আমাদের কন্ডিশন দিতে হবে যে আমরা কত টাকায় পাঠাইতে চাই। এই জন্য আমরা অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। শিপিং মেথডে এখানে কয়েকটা শিপিং মেথড আছে। লোকাল পিক আপ, যেমন দারাজে তারা কি করে, তাদের লোকাল পিক আপ ডেলিভারি আছে, ফ্ল্যাট রেট। আবার আরেকটা হচ্ছে ফ্রি শিপিং, আপনি ফ্রি শিপিং করতে পারেন, যে ঢাকার ভিতর হইলে আমি ফ্রি শিপিং দিব। ইনসাইড ঢাকাতে আমি ফ্রি শিপিং দিচ্ছি, আপনি জাস্ট এখানে ফ্রি শিপিং দিয়ে অ্যাড করলেই যখন এই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে কেউ আপনার এই প্রোডাক্টটা কিনতে আসবে সে ফ্রি শিপিং পাবে। এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। বুঝাইতে পারছি? জি স্যার। অ্যাড করে দিই ফ্রি শিপিং, শিপিং রিকোয়ারমেন্ট। আমি এখানে রিকোয়ারমেন্ট দিতে পারি যে ফ্রি শিপিংটা সে কখন পাবে। যদি সে মিনিমাম অর্ডার করে, যে ধরেন আমি দিলাম যে মিনিমাম সে 1000 টাকার অর্ডার করলে আমি তাকে ফ্রি শিপিং দিব। এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন, যদি সে কোনো একটা কুপন থাকে। নো রিকোয়ারমেন্ট, কোনো রিকোয়ারমেন্ট দরকার নাই, সে শুধু ঢাকার হইলেই সে ফ্রি শিপিং পাবে, ঠিক আছে? সে ফ্রি শিপিং পাচ্ছে, দ্যাটস ইট। এখন যদি কেউ ঢাকার মধ্যে থেকে প্রোডাক্ট অর্ডার করতে যায়, সে কিন্তু ফ্রি শিপিং পাবে। এই দেখেন ফ্রি শিপিং। কী কারণে এটা ফ্রি শিপিং দিচ্ছে? এই দেখেন শিপ টু ঢাকা, কারণ আমার যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে ঢাকা ধরছে। হ্যাঁ, আমি চেঞ্জ যদি অ্যাড্রেস করি, এইখান থেকে ঢাকা থেকে যদি আমি কুমিল্লা করে দেই, আপডেট করে দিই, বাকি রেজাল্টটা আসবে না, কারণ আমি ওইটা নির্ধারণ করে দিই না। যে কুমিল্লার জন্য কত টাকা শিপিং আমি কি নির্ধারণ করছি?
না, নো শিপিং অপশন ওয়াজ ফাউন্ড ফর কুমিল্লা। আরেকটা শিপিং জোন তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের আরেকটা শিপিং জোন তৈরি করতে হবে, তবে ঢাকার জন্য ঢাকা হইলে আমি ফ্রিতে এটা পাচ্ছি। এই যে ঢাকা হইলেই ফ্রি শিপিং। বিষয়টা সিম্পল না? জি তাইলে স্যার। আমরা আরেকটা শিপিং জোন অ্যাড করি, অথবা আমরা এখানে কিন্তু, আচ্ছা এটা এই ফ্রিতেই থাকুক আপনাদের বোঝার জন্য, আমরা আবার চলে যাব হচ্ছে শিপিং জোনে। আগে দেখেন এখানে কিছুই ছিল না, এখন কিন্তু ইনসাইড ঢাকা আছে। হ্যাঁ, আমরা নতুন একটা জোন তৈরি করব। আমরা দিব নিয়ার ঢাকা, NEARDHAKA, নিয়ার ঢাকা, ঢাকার কাছাকাছি। ধরেন সেটা FARID, ফরিদপুর জেলা, হ্যাঁ ফরিদপুর, রাজবাড়ী, হ্যাঁ গাজীপুর, গাজীপুর, MUN, মুন্সিগঞ্জ, নরসিংদী, নরসিংদী, এগুলো হচ্ছে ঢাকার কাছাকাছি। হ্যাঁ, এই জায়গাগুলোতে আমরা একটু কম টাকায় ডেলিভারি করব। আমরা জোনের নাম লিখে দিলাম, আর হচ্ছে মানিকগঞ্জ, হ্যাঁ এলাকাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আমি এলাকা দেওয়ার পর সেভ করে দেবো, এটা মাথায় রাখতে হবে, আমি এলাকা দিয়েই সেভ করে দেবো। এরপরে শিপিং মেথড আমরা অ্যাড করব। আমরা এখানে লোকাল পিক আপে তো দিব না, আমরা দিব হচ্ছে ফ্ল্যাট রেট, মানে সব জায়গায় একই রেট। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখেন এখানে নাম আসছে ফ্ল্যাট রেট, আর এটা আমরা দিয়ে দিই হচ্ছে নিয়ার ঢাকা, NEAR, কারণ এইটা আপনার এই যে এখানে আমাদের এখানে ডিসপ্লে হবে। হ্যাঁ, তো নিয়ার ঢাকা আমরা ট্যাক্সেবল, এটাকে ট্যাক্স দিব না, শিপিংয়ের উপর আমরা ট্যাক্স দিব না। কস্ট হচ্ছে আমরা এই জায়গায় দিচ্ছি হচ্ছে ধরেন 60 টাকা। আরে কই যায়, 60 টাকা। তারপর ক্রিয়েট অ্যান্ড সেভ। এই জায়গাগুলোতে কেউ যদি অর্ডার করে, আচ্ছা আমরা এখানে কুমিল্লা দিয়ে দিই, COM, কুমিল্লার কেউ নাই তো আমাদের, আছে কোনো? ইজ দেয়ার এনিবডি ফ্রম কুমিল্লা? নাই। ওকে, তো আমরা এখন এই জায়গাগুলোর শিপিং অ্যাড্রেস অ্যাড করব। এখানে দেখেন ফ্রি শিপিং ঢাকাতে, আমরা অ্যাড্রেসটা চেঞ্জ করি, আমরা এখন কুমিল্লা দেব। কুমিল্লাতে কত ছিল আমাদের? কত 60 টাকা দেন না স্যার? ইয়েস 60 টাকা। এখন দেখেন প্রোডাক্টের প্রাইস কত আছে? 3160 টাকা। 3159 টাকা। জি, এখন আপডেট বাটনে ক্লিক করলাম, কত আসছে? 3219। এই যে দেখেন শিপিং মেথড নিয়ার ঢাকা, ঠিক আছে? নিয়ার ঢাকা আমি দিয়েছি, নিয়ার ঢাকা 60 টাকা। শিপিংটা আমার টোটাল প্রোডাক্ট কস্ট হচ্ছে এত। দেখেন আমি কী কী প্রোডাক্ট অ্যাড করছি, 1 2 3 4, 4টা প্রোডাক্ট অ্যাড করছি। 4টা প্রোডাক্টে আমার কস্ট আসছে হচ্ছে 3159 টাকা, আর শিপিং হচ্ছে নিয়ার ঢাকা 60 টাকা, আর শিপ হচ্ছে কুমিল্লাতে। এই যে নিয়ার ঢাকা, এই শব্দটা আসছে মূলত এই শব্দটা, আপনি এই শব্দটা যা দিবেন এই জায়গায় শব্দটা তা হয়ে যাবে। আপনি ইচ্ছা আপনি বাংলায় দিতে পারেন, ঢাকার পাশে দিতে পারেন। এটারে হার্ড রিফ্রেশ দিতে হবে। নিয়ার ঢাকা, আচ্ছা আপডেট করতে হবে। চেঞ্জ অ্যাড্রেস কুমিল্লা, আমরা ঢাকা দিই। ফ্রি শিপিং, চেঞ্জ অ্যাড্রেস, আচ্ছা নিয়ার ঢাকা আসতেছে। এটা এটা ক্যাশের কারণে আসতেছে। ক্যাশটা বুঝেন কি? ক্যাশ, CACH,
CSCH স্যার এটা কি জিনিস স্যার? ক্যাশটা হচ্ছে আমরা এই যে কিছুক্ষণ পর পর রিফ্রেশ বাটনে চাপি না জি স্যার। কম্পিউটারে, এটা হচ্ছে আমাদের কিছু জাঙ্ক ফাইল ক্লিয়ার করে। আমরা এই যে ওয়েবসাইটটা ভিজিট করতেছি না, এই ওয়েবসাইটটা কিন্তু জি স্যার। সবগুলা ডাটা কিন্তু সরাসরি সবসময় সার্ভার থেকে আসে না। এই ডাটাগুলা কিছু আসে হচ্ছে আমাদের সিডিএন থেকে। হ্যাঁ, যে আমি যখন কোনো একটা কিছু আপডেট করলাম, এটা সিডিএনে লোড হবে, সিডিএন থেকে আমার এই জায়গায় আসবে। তো বা আমার অনেক সময় ব্রাউজারে থাকে, আমার ব্রাউজারে না থাকলে আমি আমার ব্রাউজার হয়তো ক্লিয়ার করবো, কিন্তু আমার যেই আইএসপি আছে তার ব্রাউজারে থাকতে পারে। হ্যাঁ, মানে ডাটাটা, এই ছবিটা তো একবার আমার কম্পিউটার লোড হয়েছে না, দ্বিতীয়বার এটা আর আমার কম্পিউটার থেকে, মানে দ্বিতীয়বার এটা সার্ভার থেকে লোড হবে না। দেখবেন যে কোনো একটা ওয়েবসাইট আপনি যখন একবার নতুন ভিজিট করতে যাবেন, একবার নতুন যখন ভিজিট করতে যাবেন তখন দেখবেন যে এই সাইটটা লোড হইতে সময় লাগে। এখনও কিন্তু লোড হচ্ছে, তাই না? এখনও লোড হয়ে শেষ হয় নাই। ঠিক আছে, এখন আমি যদি আবার রিফ্রেশ দেই, আমার কি সেম সময় লাগছে নাকি আর কম সময় লাগছে? কম লাগছে স্যার। কিন্তু কেন? ওয়েবসাইট তো একটাই। মানে বুঝতে পারছেন আমি কি বুঝাইছি? ব্রাউজারে হয়তো বা স্যার। জি, এই জায়গায় এই ওয়েবসাইটের অনেক কিছু আপনার ব্রাউজারে সেভ হয়ে যায়। যখন একটা ওয়েবসাইট ফার্স্ট টাইম আপনার কম্পিউটার লোড হবে, তখন ওই ওয়েবসাইটের অনেক কিছু আপনার ব্রাউজারে সেভ হয়ে যায়। হ্যাঁ, আবার অনেক কিছু আইএসপিতে সেভ হয়ে যায়, অনেক কিছু সিডিএনে সেভ থাকে। এখন কোনো একটা কিছু যদি এই জায়গায় চেঞ্জ করে কোম্পানি, সাথে সাথে এটা আমার এই জায়গায় আপডেট হবে না, সাথে সাথে হবে না। এটা অনেক অনেক সময় হয়, ক্যাশের কারণে হয়। ধরো একটা ছবি চেঞ্জ করছে, সাথে সাথে আমার এই জায়গায় হবে না, কারণ এটা আমার ব্রাউজারে সেভ হয়ে গেছে। একটু পরে গিয়া ক্যাশটা ক্লিয়ার হইলে আমার এই জায়গায় আপডেটটা হবে। তো অনুরূপভাবে কোনো কোনো সময় আপনার এই ধরনের ঘটনা ঘটতে পারে। আচ্ছা, যাই হোক, এটার জন্য আমরা থেমে না থেকে পরবর্তীতে কাজটা করি। আমরা নিয়ার ডাকাকে আমরা 500 টাকা দিতে পারি, এটা নো প্রবলেম, কারণ আপনার এই জায়গায় দেখতেছেন জোন নেম, আমরা এখানে অলরেডি এই জোন নেমটাই আমাদের এখানে আসছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আউটসাইড ঢাকা দিয়ে দিই, OUTSIDE। না, এটা না, আমরা নতুন আরেকটা সেভ করব। দুইটা আমাদের অলরেডি হয়ে গেছে, আমরা আরেকটা জোন তৈরি করব, OUTSIDE আউটসাইড ঢাকা। আচ্ছা, আউটসাইড ঢাকা আমি ধরেন কক্সবাজার দিলাম, স্যার। অনেক দূরে, BAN বান্দরবন, গোপালগঞ্জ, স্যার চুয়াডাঙ্গা দেন স্যার, আমাদের এদিকে অনেক দূর। চুয়াডাঙ্গা মনে হয় না, কি হয়ে চুয়াডাঙ্গা নাই, আচ্ছা আছে না? আচ্ছা এইটা চুয়াডাঙ্গা জেলা তো স্যার। আচ্ছা, হ্যাঁ। আর হচ্ছে কি দেওয়া যায়? দিয়ে দেন খুলনা। ময়মনসিংহ কেমনে? আউটসাইড ঢাকা, ওস্তাদ আউটসাইড ঢাকা যখন MYMEN MY, এইটাই সমস্যা, আমি মালয়েশিয়া বানান করতে গেলে ভুলটা করি, MYMEN। আর কে আছে? জুবাইর বাড়ি এখানে সব নরসিংদী না? দিতে হবে না, যেগুলা দিব ওইগুলাই পাবে খালি, তাই না? আচ্ছা, নরসিংদীতে আমরা একবার অ্যাড করছি না, আবার অ্যাড করলে সমস্যা। আর কে আছে? বাড়ি ঠিকানা আমিনুল ভাই বলেন। কুষ্টিয়া দেন স্যার, কুষ্টিয়া। KUS দিনাজপুর, রাজশাহী। আমরা শিপিং জোন যদি অ্যাড করি, মনে করেন আমরা ইনসাইড ঢাকা দিলাম, ঢাকার গুলা সিলেক্ট করে দিলাম, আউটসাইড যখন ঢাকা দিব, হ্যাঁ, একবার সব তখন জ্বালান তো দিয়ে এখানে দিবেন। আমার সব যত বাংলাদেশের যা প্লেস আছে হ্যাঁ সব উল্লেখ করতে হবে, আদারওয়াইজ তো সম্ভব হবে না, হ্যাঁ, সব ধরবে দিয়ে না। দিবেন, হ্যাঁ সব দিয়ে দিবেন। তার মানে এটা ধরে কি উল্লেখ করতে হবে? দিয়ে দিবেন। এইটুকু শিপিং মেথড, এটা একবার খুব এত সিম্পল নাম কি বলো? ব্যাপারটা সিম্পল না, সহজ লাগছে না? জি স্যার। ব্যাপারটা সিম্পল, কিন্তু সবগুলো তো দিতে হবে এখানে, নাহলে তো পাবে না। হ্যাঁ হ্যাঁ, এক দিয়ে ক্লিকে দিবেন। সবকিছু দেওয়া যায় কিনা, এরকম কোনো অপশন আছে? না, আমি ট্রাই করছি, আপনি বাংলাদেশ আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করতে পারি, BANGLA, এই যে বাংলাদেশ কই,
বাংলাদেশ আমি সিলেক্ট করতে পারি, হ্যাঁ, যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে অল কান্ট্রিজ বা অল জোন হিসেবে, হ্যাঁ। আর একটা জায়গায় আমি অন্য শিপিং মেথড অ্যাড করলাম, এটা আসলে অ্যাপ্লাই হয় না, এটা আমি দেখছি একটু ঝামেলা করে। আচ্ছা যাই হোক, এরপর আমরা শিপিং মেথড এখানে অ্যাড করে দেব, হ্যাঁ। আমরা এবারও দেবো কি ফ্ল্যাট রেট। আমি আগে যে ওই যে কুকির ব্যাপারটা যেটা বলছিলাম যে নামটা কিন্তু এই জায়গা থেকে নেয়, আমি আসলে আগের বার কি এই জায়গা থেকে দেখাইছি নাকি এই জায়গা থেকে দেখাইছি মনে নাই। আমি এখানে দিই ঢাকার বাহিরে, ট্যাক্সেবল না আমাদের এটা, আমরা এই জায়গায় কস্ট দিয়ে দিব হচ্ছে 120 টাকা রেখে দিলাম। চলেন আমরা এখন আবার ক্যালকুলেশন করি। আমরা এখানে অ্যাড্রেস দিয়েছিলাম হচ্ছে কি কুমিল্লা, এখন আমরা দিব হচ্ছে কক্সবাজার। কক্সবাজারের শিপিং চার্জ কত? 120। চলেন চেক করে দেখি। এই যে এখন কিন্তু ঢাকার বাইরে আসছে, হ্যাঁ, এবং 120 টাকাও আসছে। এই 120 টাকা অটোমেটিক কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে গেছে। তো এইভাবে আপনারা এখানে শিপিং মেথডটা দিবেন, ঠিক আছে। কিন্তু একটা সমস্যা আছে, আপনাদের এখন প্রশ্ন জন্ম হবে না, কালকে প্রশ্ন তৈরি হবে। আমাদের এখানে একটা টি শার্ট পাঠাইতে গেলে আমাদের খরচ ধরলাম, আমরা মেনে নিলাম 120 টাকা, কিন্তু কেউ যদি 20টা টি শার্ট কিনে, ও এটা তো আছে মোট 11 পিস, আমরা এখানে সর্বোচ্চ 10টা কিনতে পারবো। কেউ যদি 10টা টি শার্ট কিনে তাও কিন্তু ঢাকার বাইরে শিপিং চার্জ 20 টাকায় দেখাচ্ছে। আমরা কি এই প্রত্যেকটা প্রোডাক্টের উপর শিপিং চার্জ নেব নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কি আমরা সেম শিপিং কস্টে পাঠাইতে পারবো? এটা ডিপেন্ড করবে কোম্পানির উপর। অনেক সময় হয় কি কোম্পানি করে কি যে কেউ যদি অনেকগুলা কিনে তাকে আমরা ফ্রি শিপিং দিয়ে দিব। এটা অনেক কোম্পানি করে যে কেউ যদি অনেকগুলো কিনে আমি ফ্রি শিপিং দিয়ে দিব। এটা এরকমের হইতে পারে। আবার এটা ধরেন টিপি হইলো বা এটা ফ্রিজ হইলো, কেউ একটা ফ্রিজ কিনছে, তার শিপিং চার্জ একরকমের। কেউ যদি দুইটা ফ্রিজ কিনে তাকে কি আমি এক শিপিং চার্জে পাঠাইতে পারবো? ডেফিনেটলি না। এর জন্য আমরা ক্ষেত্রে স্যার বাড়তে থাকবে। হ্যাঁ হ্যাঁ, টিভির ক্ষেত্রে স্যার যত মানে ইয়ে হবে ওজন তত বাড়তে থাকবে না, বাড়তে থাকবে। shipping স্যার। এই জিনিসটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। এই যে এখানে এডিট বাটন আছে, আমরা ঢাকার বাইরের জন্য শুধু করে দেই। এইখানে এই যে আমরা কত দিলাম, 120 টাকা দিছি না, এরপর গুণ চিহ্ন দিব, তারপর হচ্ছে কিউ টি ওয়াই। দেখুন তো আমি কি লিখছি, স্যার গুণ চিহ্ন কোয়ান্টিটি। সেভ করে দিলাম। চলেন এখন আমরা এটাকে গিয়ে আবার কক্সবাজার তো আছে, আমরা এটাকে আপডেট করে দিই। এবার ঢাকার বাইরে শিপিং চার্জ কত আসছে? 1200। 10টা 120 টাকা করে 1200। হিসাব সিম্পল না? তো এই হইল শিপিং নিয়ে আপনার মানে বেসিক ধারণাটা। হ্যাঁ, শিপিং নিয়ে আরও অনেক কিছু জানার আছে। আর এই শিপিং এক একজনে, আমরা তো এখন কাজ করতেছি, ধরেন ক্লাস করতেছি, আমাদের কাছে মনে হইতেছে এই শিপিংটা আমাদের কাছে খুব সহজ, কিন্তু আপনার ক্লায়েন্ট এসে দেখবেন যে এমন কন্ডিশন অ্যাড করতে চাইবে, আপনি মন চাইবে যে ক্লায়েন্টের গলা চিপা মেরে ফেলাই। কারণ এরা আসলে মনে করেন যে এক এক জায়গায় এক এক রকমের এক একটা প্রোডাক্ট মানে দুনিয়ার প্যাচ লাগাইতে চাইবে। যাই হোক, এই শিপিংয়ের ব্যাপারটা ক্লিয়ার থাকলে এগুলো কোনো ম্যাটার না। এই শিপিংয়ের উপর কিন্তু আরও অ্যাডভান্স কিছু আছে, এই ফ্রিতেই আমরা পাচ্ছি। শিপিং সেটিংসে যদি আসি, আমরা তো অলরেডি শিপিং জোন নিয়ে কাজ করছি। শিপিং সেটিং আইলে এখানে ওই যে ক্যালকুলেশনের ব্যাপারটা, যে শিপিং ক্যালকুলেশনটা কখন হবে এটা আপনি এখানে দেখাই দিতে পারেন। এরপর হচ্ছে শিপিং ক্লাস, এটা খুব মজার জিনিস, এটা আমি আর আজকে করাবো না, এটা নেক্সট ক্লাসের জন্য আপনাদের রাইখা দিলাম। আর এটা নেক্সট ক্লাসে আপনাদের জন্য রাইখা দিলাম না, এর উপর আপনাদের আমি প্রশ্ন করব। এইটা হচ্ছে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট রইল। শিপিং ক্লাস কি, এটা কখন কিভাবে ব্যবহার করে, এটা আপনাদের জন্য রাইখা দিলাম। পারবেন না?
ইনশাআল্লাহ স্যার। এটা এমনি কেমনে পাবো? ভাই আপনি যদি এখনই কথা বলেন তাহলে কেন চলে? আপনি কেমনে পাবেন? ইউটিউব আছে না আপনার কাছে, চ্যাট জিপিটি আছে না, ব্যবহার করেন না কেন? আচ্ছা ইনশাল্লাহ দেখা যাক। কোনো সমস্যা? নো নো না নো। স্যার, আজকের ক্লাসটা সহজ ছিল। জি স্যার অনেক। ওকে, অনেক সহজ ছিল। থ্যাংক ইউ সো মাচ।